আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম। প্রথমে থাকছে সংবাদ শিরোনাম। প্রথমেই জানিয়ে দিব, সাগরের নিচে পাতা আছে ইরানি দানব ব্ল্যাক হোল। আতঙ্কে যুক্তরাষ্ট্রের মার্কিন রণতরী। এরপরেই জানিয়ে দিব, ইরানের সস্তা ড্রোনে ভয়ে কাঁপছে বিলিয়ন ডলারের মার্কিন রণতরী। তারপরেই জানিয়ে দিব, দীর্ঘ বিরতির পর অবশেষে ওমানের মধ্যস্থতায় আবারও আলোচনায় বসছে ওয়াশিংটন ও তেহরান। তবে আলোচনার টেবিলে বসার আগ মুহূর্তে কড়া বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সর্বশেষ জানিয়ে দিব, পরমাণু ইস্যুতে আমেরিকার সাথে আলোচনায় বসলেও নিজ স্বার্থে এক চুলও ছাড় দেবে না ইরান। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন জানাবো বিস্তারিত জানার আগে আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর কোন জায়গা থেকে দেখছেন এবং শুনছেন তা কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন। ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক সতর্কবার্তার পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বেড়েছে। ইরানের উপর চাপ তৈরির কৌশল হিসেবে মধ্যপ্রাচ্যে নিজেদের অবস্থান আরও জোরদার করেছে যুক্তরাষ্ট্রের নৌবহর। গত ২৮ জানুয়ারি ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরান যদি দ্রুত আলোচনার টেবিলে না আসে তাহলে মার্কিন যুদ্ধজাহাজগুলোকে আক্রমণের নির্দেশ দেওয়া হবে। এই পরিস্থিতিতে মাটির নিচে লুকিয়ে রাখা নিজেদের মিসাইল সিটিগুলোকে সচল থাকার নির্দেশ দিয়েছে ইরান। এতদিন ধরে পশ্চিমারা ধারণা করছিল যুক্তরাষ্ট্রকে রুখতে কেবল নিজেদের মিসাইল সক্ষমতার ওপরই নির্ভর করছে তেহরান। কিন্তু ইরানের সামরিক শক্তি কেবল মিসাইল হামলায় সীমাবদ্ধ নয়, দেশটির হাতে রয়েছে একটি শক্তিশালী সাবমেরিন বহর। বর্তমানে ইরানের হাতে প্রায় ২৮ থেকে ৩০টি নৌযান রয়েছে। গ্লোবাল ফায়ার পাওয়ার ২০২৪ রিপোর্ট অনুযায়ী নৌশক্তির দিক থেকে ১৪৫টি দেশের মধ্যে ইরানের অবস্থান ৩৭তম। আন্তর্জাতিক নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরান তার নৌ ক্ষমতা ধরে রেখেছে। ইরানের সাবমেরিন বহরে রয়েছে ৩টি তারেক ক্লাস। এগুলো মূলত রাশিয়ার তৈরি কিলো ক্লাস সাবমেরিন। এছাড়া রয়েছে ২টি ফাতেহ ক্লাস, এগুলো আধুনিক সাবমেরিন। এছাড়া গাদির ক্লাস নামে অসংখ্য ছোট সাবমেরিন রয়েছে। কিলো শ্রেণীর সাবমেরিনগুলো প্রায় ৭৪ মিটার লম্বা, একসাথে ১৮টি টর্পেডো বহনে সক্ষম। বিশেষ প্রযুক্তির কারণে এগুলো শনাক্ত করা খুবই কঠিন, তবে এগুলো চালাতে কমপক্ষে ১৬৪ ফুট পানির গভীরতা দরকার। পারস্য উপসাগরের গভীরতা বেশিরভাগ অংশে কম হওয়ায় এগুলোর চলাচল সীমিত। তবে যুদ্ধ পরিস্থিতিতে ইরানের এই সাবমেরিনগুলো মার্কিন নৌবহরের জন্য হুমকি তৈরি করতে পারে। এদিকে ইরানের নৌবাহিনী বর্তমানে মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তিশালী একটি বাহিনী। বর্তমান সামরিক পরিসংখ্যান অনুযায়ী ইরানের নৌবাহিনীতে প্রায় ৪০,০০০ থেকে ৫০,০০০ সক্রিয় সেনা সদস্য রয়েছে। ইরানের নৌবহরে সব মিলিয়ে প্রায় ৪০০টির বেশি ছোট বড় জাহাজ ও সাবমেরিন রয়েছে। বড় যুদ্ধজাহাজের মধ্যে তাদের হাতে রয়েছে বেশ কিছু আধুনিক ফ্রিগেট ও করভেট, যেগুলোতে রয়েছে শক্তিশালী জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র, যেগুলো দিয়ে যুক্তরাষ্ট্রের নৌবহরের সঙ্গে টেক্কা দেওয়া সম্ভব। এছাড়া ইরানের সবচেয়ে বড় বিশেষত্ব হল তাদের কয়েকশো দ্রুতগামী স্পিডবোট। এগুলো মূলত পারস্য উপসাগর ও হরমুজ প্রণালীতে ঝাঁক বেঁধে বড় শত্রুপক্ষকে ঘিরে ফেলার জন্য ব্যবহৃত হয়। এর পাশাপাশি ইরানের হাতে রয়েছে বিশাল এক মিসাইলের ভাণ্ডার, যা স্থলভাগ বা জাহাজ থেকে সাগরের যে কোনো লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। মূলত বিশাল বড় কোনো নৌবহর না থাকলেও উন্নত মাইন এবং ড্রোন প্রযুক্তির কারণে ইরান যে কোনো শক্তিশালী দেশকেও সাগরে চ্যালেঞ্জ জানানোর সক্ষমতা রাখে। তাই যুক্তরাষ্ট্র হামলা শুরু করলে ইরানের নৌবাহিনীর কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হতে পারে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। আরব সাগরে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে রীতিমতো যুদ্ধ ঘোষণা করেছে ইরান। আমেরিকা এতদিন ধরে বহু কষ্টে মাল্টি-বিলিয়ন ডলারের রণতরী, যুদ্ধজাহাজ, যুদ্ধবিমান জড়ো করেছে উপসাগরীয় অঞ্চলে। কিন্তু ইরানের সস্তা ড্রোন আর গানবোটের সামনে মাথা নোয়াতে বাধ্য হচ্ছে বিশাল মার্কিন আর্মাডা বহর। এই কথা যে সত্যি সেটি প্রমাণ হল দুটো ঘটনা থেকে। এই দুটো ঘটনায় ইরানের শক্তিমত্তার একটি ঝলক মাত্র। তা সত্ত্বেও ভয়ে রীতিমতো জড়সড় মার্কিন বাহিনী। তাসনিম নিউজ এজেন্সি বলছে, আব্রাহাম লিঙ্কনের দিকে ইরান পাঠিয়েছে শাহেদ ১২৯ ড্রোন। এই ড্রোনকে আমেরিকা ভূপাতিত করেছে ১১০ থেকে ১২০ মিলিয়ন ডলারের F-35C যুদ্ধবিমান দিয়ে। আর ইরানের শাহেদ সিরিজের ড্রোনগুলোর দর মাত্র ২০,০০০ থেকে ৫০,০০০ ডলার পর্যন্ত। একটি স্বল্পমূল্যের ড্রোন ধ্বংস করতে সক্রিয় হয়েছিল আমেরিকার শক্তিশালী যুদ্ধবিমান। যদিও ইরান বলছে ড্রোনটি ছবি ভিডিও পাঠিয়ে সফলভাবে অভিযান শেষ করেছে।
শাহেদ 129 ভূপাতিত করার পর মার্কিন রণতরী আব্রাহাম লিঙ্কনের দিকে ছুটে যায় আরও একটি শাহেদ ড্রোন। ইরানের সস্তা শাহেদ ড্রোনের ভয়ে রীতিমতো কাবু হয়ে পড়েছে 12 থেকে 16 বিলিয়ন ডলারের বিশাল এই রণতরী। এই রণতরীর যে মূল্য তা মালদ্বীপ, ভুটান, ফিজির মতো ছোট দেশগুলোর জিডিপির সমপরিমাণ। এর মধ্যে মালদ্বীপের জিডিপির পরিমাণ 7.5 বিলিয়ন, ফিজির 6.3 আর ভুটানের 3.1 বিলিয়ন ডলার। রণতরীর সাথে আছে শক্তিশালী অ্যাটাক সাবমেরিনও। রণতরীতে থাকা F-35 এবং সুপার হর্নেটের মূল্যই 5 বিলিয়ন ডলার। এই রণতরী সাগরে ভাসাতে দৈনিক খরচ $2.5 মিলিয়ন। ইরানের পরমাণু কর্মসূচি থামানো বা সরকার পতন এসব উদ্দেশ্য হাসিলের আগেই এর মধ্যেই কোটি কোটি ডলার খরচ করে ফেলেছে মার্কিন যুক্তরাষ্ট্র। এত অর্থের মাঝে ইরানের মাত্র একটি শাহেদ ড্রোনে কাঁপুনি খেলল আমেরিকা, যাকে এক হাস্যকর ঘটনা হিসেবেই দেখছেন সামরিক বিশ্লেষকরা। মার্কিন রণতরীতে ড্রোন পাঠানোর বাইরেও যুক্তরাষ্ট্রের তেলবাহী জাহাজকে ধাওয়া করে নিজেদের শক্তিমত্তার বড় প্রমাণ দিল আয়াতুল্লাহ আলী খামিনের দেশ। আমেরিকার কোটি ডলারের জাহাজকে রীতিমতো রেডিও বার্তায় হুমকি দিয়ে সরে যেতে বলেছে ইরানের কয়েকটি ছোট গানবোট। রীতিমতো ওই তেলবাহী জাহাজকে পাহারা দিয়ে ইরানি জলসীমা থেকে সরিয়ে নিয়ে যায় আমেরিকান যুদ্ধজাহাজ। এসব ঘটনায় এটা স্পষ্ট যে ইরানের স্বল্প মূল্যের সমরাস্ত্রের বিরুদ্ধে লড়তে গিয়ে নিজেদের মাল্টি বিলিয়ন ডলারের রণতরী, যুদ্ধজাহাজ এবং যুদ্ধবিমান হারাতে পারে আমেরিকা। এর মধ্যে দুটো ঘটনার প্রতিক্রিয়া জানিয়েছে তেহরান। ইরান বলছে আন্তর্জাতিক জলসীমায় মার্কিন আগ্রাসনের খবরের মধ্যেই সফলভাবে অভিযান শেষ করেছে ইরানি সশস্ত্র বাহিনীর টহল এবং নজরদারি ড্রোন। তেহরান বলছে প্রতিবেশী অঞ্চলগুলোতে সামরিক গতিবিধি পর্যবেক্ষণের নিয়মিত এবং আইনি প্রক্রিয়ার অংশ হিসেবেই এই ড্রোনটি মোতায়েন করা হয়েছিল। তাসনিম নিউজ বলছে ড্রোনটি ছিল শাহেদ 129 মডেলের। যুক্তরাষ্ট্র ড্রোনটি ভূপাতিত করার কথা বললেও ইরান বলছে ড্রোনটি সফলভাবেই তার অভিযান শেষ করেছে এবং প্রয়োজনীয় তথ্য ও ভিডিও পাঠাতে সক্ষম হয়েছে। 2025 সালের বিধ্বংসী আকাশযুদ্ধের পর থমকে গিয়েছিল সব ধরনের আলোচনা। দীর্ঘ বিরতির পর অবশেষে ওমানের মধ্যস্থতায় আবারও আলোচনায় বসছে ওয়াশিংটন ও তেহরান। তবে আলোচনার টেবিলে বসার আগ মুহূর্তে কড়া বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি স্পষ্ট জানিয়েছেন, পরমাণু সংলাপ ব্যর্থ হলে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনিকে চরম দুশ্চিন্তার মুখে পড়তে হবে। যুক্তরাষ্ট্র চায় পারমাণবিক কর্মসূচির পাশাপাশি ইরানের ব্যালিস্টিক মিসাইল প্রোগ্রাম এবং আঞ্চলিক অস্থিরতা তৈরির ইস্যুগুলো আলোচনার কেন্দ্রে থাকুক। বিপরীতে তেহরান তাদের অবস্থানে অনড়। তারা সাফ জানিয়েছে আলোচনা হবে শুধুমাত্র পারমাণবিক অধিকার এবং ইরানের উপর আরোপিত আন্তর্জাতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার নিয়ে। আমরা আলোচনার জন্য প্রস্তুত। প্রেসিডেন্ট ট্রাম্প যে কোনো জায়গায় যে কোনো ব্যক্তির সাথে কথা বলতে রাজি। তবে আলোচনাকে অর্থবহ হতে হলে এতে অবশ্যই ইরানের মিসাইল প্রোগ্রাম, সন্ত্রাসবাদে তাদের সমর্থন এবং নিজেদের জনগণের ওপর দমনপীড়নের ইস্যুগুলো অন্তর্ভুক্ত থাকতে হবে। আমরা কোনোভাবেই দায়সারা চুক্তিতে আগ্রহী নই। কূটনৈতিক এ তৎপরতার মধ্যেই নতুন করে উত্তেজনা ছড়িয়েছে ইউরোপীয় ইউনিয়নের এক সিদ্ধান্তে। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC-কে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করায় ক্ষোভে ফেটে পড়েছে তেহরান। কয়েক হাজার ইরানি শিক্ষাবিদ এ পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়ে একে আন্তর্জাতিক আইনে চরম লঙ্ঘন বলে অভিহিত করেছেন। তেহরানের দাবি, গেল বছরে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের ব্যাপক ক্ষতি করেছে। তাই এবারের বৈঠক হতে হবে সম্মান এবং বাস্তবতার ভিত্তিতে। হুমকি দিয়ে ইরানকে আলোচনার টেবিলে নত করা যাবে না বলে হুঁশিয়ারি দিয়েছে ইরানি কর্তৃপক্ষ। তেল বাজারের অস্থিরতা আর মধ্যপ্রাচ্যের অনিশ্চয়তার মধ্যে স্থানীয় সময় শুক্রবার সকাল 10টায় শুরু হচ্ছে এ গুরুত্বপূর্ণ বৈঠক। ওমানের এই মধ্যস্থতা কি যুদ্ধের কালো মেঘ সরাবে, নাকি আবারও সংঘাতের পথে হাঁটবে দুই দেশ, সেদিকেই তাকিয়ে আছে বিশ্ব। টেবিলে আলোচনা, কিন্তু আঙুল বন্দুকের ট্রিগারে। পরমাণু ইস্যুতে আমেরিকার সাথে বসলেও নিজ স্বার্থে এক চুলও ছাড় দেবে না ইরান। ইউরেনিয়ামের ব্যাপারে আলোচনা করলেও মিসাইলের ব্যাপারে এক চুলও পেছানো যাবে না। আয়াতুল্লাহ খামেনি স্পষ্ট বার্তা এরই মধ্যে দিয়ে দিয়েছেন। শুক্রবার ওমানে মুখোমুখি বসছে আমেরিকা আর ইরান। তেহরানের স্পষ্ট বার্তা, মিসাইল তাদের লাল দাগ, আর সেই শক্তির সামনে নত যেন ওয়াশিংটন। আলোচনার বিষয়টি নিশ্চিত করে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা IRNA-কে বলেন, ওমান, তুরস্ক,
এবং আরও কয়েকটি দেশ এই আলোচনার আয়োজনের ব্যাপারে আগ্রহ দেখিয়েছে। মঙ্গলবার ট্রাম্পও ঘোষণা করেন যে ইরানের সঙ্গে আলোচনা চলমান রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছেন, চুক্তি না করলে কঠিন পরিণতি ভোগ করবে ইরান। মধ্যপ্রাচ্যের আকাশে যখন যুদ্ধের সতর্ক সাইরেন, ঠিক তখন পরমাণু ইস্যুতে ওমানে বৈঠকে বসছে চিরশত্রু আমেরিকা ও ইরান। ওমানে বৈঠক নিশ্চিত করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেছেন, শুক্রবার মাস্কাটে অনুষ্ঠিত হবে তেহরান ওয়াশিংটনের আলোচনা। তুরস্ক সহ একাধিক দেশ মধ্যস্থতায় আগ্রহ দেখালেও শেষ পর্যন্ত ইরান রাজি হয়েছে ওমানেই। একই সুরে আলোচনার কথা স্বীকার করেছেন ট্রাম্পও। বিশ্লেষকদের মতে ট্রাম্প প্রশাসনের পিছু হটার ফলেই গলছে জমে থাকা বরফ। কিন্তু এই গলন শান্তির নয়, এটা শক্তির হিসাব। আলোচনার টেবিলে বসতে রাজি হলেও নিজেদের সবচেয়ে বড় শক্তি মিসাইল কর্মসূচি নিয়ে এক চুলো ছাড় দিতে নারাজ তেহরান। ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কমানোর ইঙ্গিত থাকলেও ইরানি মিসাইল যে তাদের আসল হাতিয়ার তা স্পষ্ট করে দিয়েছে দেশটি। বিশ্লেষকদের মতে এই মিসাইল শক্তির কারণেই এখনও ইরানের সামনে কঠোর হতে পারছে না ট্রাম্প প্রশাসন। কারণ ইরানের মিসাইল মানেই ভয়ঙ্কর পাল্লা, নিখুঁত আঘাত আর আঞ্চলিক আধিপত্য। ইরানের হাতে আছে শাহাব ফাত্তাহ সহ শক্তিশালী সব মিসাইল, যার পাল্লা ১৩০০ থেকে ২০০০ কিলোমিটার। মধ্যপ্রাচ্যের যে কোনো মার্কিন ঘাঁটি এর আওতায়। আর সবচেয়ে আলোচিত খোররাম শহর ভারী ওয়ারহেড বহনে সক্ষম, রয়েছে বহু টার্গেটে আঘাত করার ক্ষমতা। খামেনি জানেন, পরমাণু আলোচনায় ছাড় দিলে চাপ কমে, কিন্তু মিসাইলে ছাড় দিলে ভেঙে পড়বে শক্তির ভিত্তি। তাই তেহরানের কৌশল পরিষ্কার, আলোচনা হবে কিন্তু শক্তি থাকবে অটুট। বিশ্লেষকরা বলছেন, শান্তি নাকি সংঘাত, উত্তর দেবে শুক্রবারের বৈঠক। তবে একথা নিশ্চিত, মিসাইলের প্রশ্নে অনড় ইরান। রায়হান কবির শুভ্র, ৭১।